হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। অনলাইন ক্লাসে প্রত্যেককে স্বাগতম। তো আমরা নতুন একটা অধ্যায় শুরু করতে যাচ্ছি। সেই যে অধ্যায়টা হচ্ছে কি বাংলা সেকেন্ড পেপার। তো বাংলা সেকেন্ড পেপার তোমাদের মনে অনেক চিন্তা ভাবনা যে ভাইয়া ফিজিক্স কেমিস্ট্রি পড়তে আমরা কুল কিনার কিছু খুঁজে পাই না। বাংলা দ্বিতীয় কীভাবে কভার করবো, ঠিক আছে না, এডমিশনের জন্য কতটুকু আমরা কভার করবো, আমার পার্সোনাল বেসে অনেক তোমাদের চিন্তা ভাবনা। তো এই বাংলা ক্লাস নিয়ে আমি চলে আসলাম। তো সুন্দরভাবে বাংলা ক্লাসটা আমরা সুন্দরভাবে পেপার করবো। আমরা অক্ষরপত্র আমরা বইটা সুন্দরভাবে পড়ে নেবো, ঠিক আছে না। এই অক্ষরপত্রটা সুন্দরভাবে এ টু জেড পড়ে নেবো, এমসিকিউর জন্য সিকিউর জন্য। তোমাদের তো বাংলা দ্বিতীয় পত্রে কোনো মেনলি তোমার এমসিকিউ নাই, জাস্ট খালি তোমার লিখিত পরীক্ষা আছে। এবং এডমিশনের ক্ষেত্রে তোমার এমসিকিউ চলে আসতে পারে। তো এডমিশন আমরা কভার করেই আমরা তোমার হচ্ছে কি বেসিক ক্লাস আমরা সুন্দরভাবে পড়ে নেবো। তো তোমাদের কাছে এতটুকু রিকোয়েস্ট থাকবে, যাদের কাছে বইটা আছে তো সুন্দরভাবে বইটা আমার ক্লাসের সঙ্গে তুমি আন্ডারলাইন করে নিতে পারবো। ওভারঅল তোমার ভালো হবে, ঠিক আছে। তো আমরা কথা না বলে আমরা কি মেইন টপিকে চলে যাই। আমরা কথা কম বলবো, কাজ আমরা বেশি করব, ঠিক আছে। তো মেইন টপিকে চলে যাব, ঠিক আছে। তো মেইন টপিকে চলে যাওয়ার আগে তোমাদের সিলেবাস আমি অল্প একটু তোমার ঘাটাঘাটি করে দেখি যে তোমার কি কি দেওয়া আছে, কি কি দেওয়া নাই। তোমার দুটো পার্ট দেওয়া আছে তোমার, তার মধ্যে তোমার কি একটা তোমার আছে ব্যাকরণ নীতি, একটা তোমার ব্যাকরণ ভালোভাবে তোমাদের পড়তে হবে। আর একটা তোমার নির্মিত অংশ পড়তে হবে, যেটা লিখিত পার্ট বোঝায়, ঠিক আছে না। তো এই দুটো পার্ট আমাদের কভার করে নিতে হবে। ব্যাকরণের মধ্যে তোমার কি মানে তোমার ব্যাকরণ এবং বাক্যের গুরুত্ব অল্প একটু দেওয়া আছে তোমার। তারপর তোমার কি বাংলা ভাষা দেওয়া আছে, সাধু ভাষা চলিত ভাষা সম্পর্কে আলোচনা করছে, ধ্বনি এবং ধ্বনিতত্ত্ব সম্পর্কে আলোচনা করছে। তারপর এখানে রূপতত্ত্ব, বাক্যতত্ত্ব এবং তোমার বাক্যর তত্ত্ব, ঠিক আছে না, বাক তত্ত্ব, বাকত্ব তত্ত্ব বলছে, বাকত্ব আলাদা, বাকতত্ত্ব আলাদা। তো সুন্দরভাবে আমরা যতটুকু কভার করে দেওয়া দরকার ততটুকু কভার করবো। তারপর এখানে তোমার কি সমার্থ শব্দ দেওয়া আছে, ভিন্ন ভিন্ন শব্দ দেওয়া আছে। তারপর এখানে বলছে কি সমুচ্চারিত এবং প্রায় সমুচ্চারিত শব্দ। বিপরীত শব্দ তোমাদের অবশ্যই আছে, বাক্যের সংযোজন আছে, বাগধারা তো আছেই। পারিভাষিক শব্দ তো তোমার এটা তো একদম ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা টপিক, ঠিক আছে না, মার্ক ওটা যায়। অনুবাদ তো তোমাদের আছে, অনুচ্ছেদ আছে, এবং তোমার দিনলিপি সেখানে আছে তোমার কি। তারপর তোমার কি অভিজ্ঞতা, ভাষণ, প্রতিবেদন, তারপর বিদ্যুতিক চিঠি দেওয়া আছে। এগুলো সব ফুল সিলেবাস তোমাদের অন্তর্ভুক্ত আছে। ভাব সম্প্রসারণ তোমাদের পড়তেই হবে। আমি বেশ কয়েকটা তোমাদের পড়াইছিলাম। সংলাপ লিপিতে তোমার আমি শিখিয়ে দেবো তোমার হচ্ছে কি মানে টপিকটা কীভাবে লিখতে হয়, এগুলো সব কি আস্তে আস্তে কভার করে দেবো। এবং লাস্ট মোমেন্টে আমরা বোর্ড কোশ্চেনগুলো অ্যানালাইসিস করে দেবো, ঠিক আছে। তো তোমাদের কোনো পেন নেওয়ার দরকার নেই। ভাইয়া যেহেতু কথা বলছে, ভাইয়া যেহেতু তোমাদের সামনে স্টিল নাও দাঁড়ায় আছে, তো তোমাদের কোনো মানে অসুবিধা হবে না। আমি কথা দিচ্ছি তোমাদের শেষ করে দেবো, মানে শেষ করে দেবো, বিশ্বাস রাখো শেষ হয়ে যাবে। তো বাংলা তোমার কি মানে সেকেন্ড পেপার আমরা পড়তে চাই না, আমরা 9-10 থেকে আমরা পড়তে চাই না, কিন্তু মানে এখন তোমাদের পড়তে হবে, এডমিশন জন্য পড়তে হবে। ঢাকা ইউনিভার্সিটিতে প্রচণ্ড লেভেল তোমার কি বাংলা দ্বিতীয় পত্র কোশ্চেন চলে আসে। তো তারপর তোমার মানে হচ্ছে কি অনেক ভর্তি পরীক্ষার ক্ষেত্রেও চলে আসতে পারে। তো বাংলা ব্যাকরণটা আমরা সুন্দরভাবে কভার করে নেব, ঠিক আছে। ক্লাসটা বোরিং লাগতে পারে, কিন্তু বোরিং লাগলে হবে না। তোমার যারা আর্টসের স্টুডেন্ট আসো তাদের ক্ষেত্রে অনেক অনেক ইম্পর্টেন্ট, ঠিক আছে। সায়েন্স স্টুডেন্ট তো তোমার বাংলা তোমার চেঞ্জ করে তোমার দেখাতে পারে, বায়োলজি হায়ার ম্যাথ দেখাতে পারে, কিন্তু তোমার হচ্ছে কি মানে মেনলি আর্টস স্টুডেন্ট সেটা অপশন নাই। তো আমরা পড়ে নেবো যে তোমার এখানে অল্প একটু আমরা পড়ে নেবো, ঠিক। এখানে তোমার ইতিহাস কতগুলো দেওয়া আছে পড়ে নেবো। এখানে বলছে তোমার লিখতে পারা বা তোমার কি তাকে কি বলা হয়, বাক্য বলা হয়। তো আমরা স্কিপ করছি, অথবা একটা একটা তোমরা পেজ স্কিপ করছি। তো এখান থেকে আমরা শুরু করবো যে তোমার কি মানে বাক্য বা বাংলা ভাষার ব্যাকরণ বলতে কি বোঝায়। মনির চৌধুরী আমরা বলছেন যে মুফাজ্জল হায়দার চৌধুরীর মতে বলছেন যে যে শাস্ত্রে বাংলা ভাষা বিভিন্ন উপাদানে পাঠ্য গঠন, প্রকৃতি এবং কি স্বরূপ বিশ্লেষিত হয় এবং এদের সম্পর্ক এবং সুস্পষ্ট প্রয়োগবিধি আলোচনা করা হয়, তাই হচ্ছে ব্যাকরণ। তো ব্যাকরণ এই যে তোমার ব্যাকরণ পাঠ দেওয়া আছে, জাস্ট এখান থেকে তোমার এই 4 নম্বর পেজটা তোমার রিডিং দিলে হয়ে যাবে। তারপর এখানে বলছে উল্লেখযোগ্য ব্যাকরণ ও বাংলা ব্যাকরণ সংজ্ঞাগুলো বিশ্লেষণ করলে আমরা বুঝতে পারি যে বাংলা ব্যাকরণ হচ্ছে সেই শাস্ত্র যাতে সন্নিবিষ্ট থাকে বাংলা ভাষা শুদ্ধভাবে প্রয়োগ করার সূত্রগুলি। অর্থাৎ তুমি একটা ওয়ার্ড, একটা সেন্টেন্স তুমি কীভাবে গঠন করবা, সেটা বাংলা ভাষার ব্যাকরণের উপর ডিপেন্ড করে সেটা পরিচিত হয়। সেই বাংলা ব্যাকরণটা ইংলিশে সেটাকে বলা হয় গ্রামার, ঠিক আছে। তো এই গ্রামার আর বাংলা ব্যাকরণ এই একই কথা। এখানে বলছে বাংলা ব্যাকরণ উৎপত্তি এবং ক্রমবিকাশ অল্প একটু পড়তে হবে। আমরা অল্প একটু তোমার কি এমনিতে জেনে নেব। তো তোমার ব্রেনটা একটু শার্প করে নেওয়ার জন্য এবং তোমার কনসেপ্ট ক্লিয়ার করার জন্য অল্প একটু পড়তে হবে যে বাংলা ভাষা ব্যাকরণ চর্চা ইতিহাস তোমার সংস্কৃত ব্যাকরণের মতো পুরনো নয়। ইউরোপিয়ান বাণিক সম্প্রদায় এবং কি মিশনারিরা খ্রিস্টপূর্ব ধর্ম প্রচার এবং ব্যবসা বাণিজ্য প্রতিষ্ঠা লাভের প্রয়োজনে বাংলা ভাষা শিক্ষা প্রয়োজনীয়তা অনুভব করেছেন, তারাই বাংলা ভাষা লিখিত ব্যাকরণের পথ প্রদর্শক। বাংলা ভাষা প্রথমে তোমার কি নিদর্শন চর্যাপদ রচনাকালে প্রায় 1000 বছর পর তোমার কি বাংলা ব্যাকরণের চর্যাপদ সূত্রপাত ঘটে এবং বিদেশের মাধ্যমে। তাহলে কোন পদের মাধ্যমে? চর্যাপদের মাধ্যমে। এটা তুমি কি একদম মনে রাখবা। সর্বপ্রথম 1734 খ্রিস্টাব্দে পর্তুগিজ আদি মনোয়েল দা তোমার কি সুম্পা সাউ রচনা করেছেন দ্বিভাষিক অর্থাৎ খণ্ডিত ব্যাকরণ। 1943 খ্রিস্টাব্দে পর্তুগিজরা রাজধানী তোমার কি লিবনসন থেকে এই গ্রন্থটি রচনা করেছেন। জাস্ট এগুলো তো এই তোমার টপিকে তোমার রিডিং দেওয়া আছে, আমার এখান থেকে কিছু আসে না। জাস্ট তুমি নিজ দায়িত্বে তুমি রিডিং দিলে হয়ে যাবে। নিজ দায়িত্বে তোমার কি রিডিং দিতে হবে, ঠিক আছে না। রিডিং দিলে তোমার হয়ে যাবে। এই পেজটা আমরা স্কিপ করলাম।
তারপর চলে আসলাম বাংলা ভাষা ব্যাকরণের পরিধি, অর্থাৎ পরিধিটা তোমার কি দেওয়া আছে, যে ব্যাকরণ যেসব বিষয়ে আলোচিত হয় তারা সর্বাধিক দিকগুলো ব্যাকরণের পরিধি। ব্যাকরণের তোমার হচ্ছে প্রধান কাজ হচ্ছে তোমার হচ্ছে কি ভাষা শুদ্ধাশুদ্ধি, নিরূপ এবং ভাষাকে সুজীব করে রাখা। তাহলে তোমার হচ্ছে কি একটা ভাষা তোমার হচ্ছে কি স্ট্রাকচার অনুযায়ী তোমার সঠিক হচ্ছে কি হচ্ছে না, সেখানে তোমার হচ্ছে কি তোমার মূল তোমার বাক্যটা গঠনটা ঠিক আছে কিনা, এসব সম্পর্কে তোমার হচ্ছে এই ব্যাকরণের পরিধি নিয়ে আলোচনা করা হয়। প্রত্যেক ভাষায় 4টি মৌলিক উপাদান থাকে। তাহলে এখান থেকে তোমার কোশ্চেন আসতে পারে, তোমার এডমিশনে যে প্রত্যেক ভাষায় কয়টি উপাদান থাকতে পারে, মৌলিক উপাদান থাকতে পারে 4টি মৌলিক উপাদান থাকতে পারে। তাহলে এই পয়েন্টটা আমরা কি করবো, মুখস্থ করে নেব, যে যার উপরে ভিত্তি করে নির্ধারিত তোমার হয় ব্যাকরণের কাঠামো। ভাষার প্রধানত 4টি উপাদানগুলো হলো তোমার হচ্ছে কি, একটা হচ্ছে ধ্বনি, তারপর তোমার হচ্ছে কি একটা শব্দ, একটা তোমার হচ্ছে কি বাক্য, আর একটা হচ্ছে কি অর্থ। তাহলে ধ্বনি, শব্দ, বাক্য, অর্থ। ধ্বনি, শব্দ, বাক্য, অর্থ। তাহলে কোন 4টে ভাইয়া পুরা, একটা হচ্ছে ধ্বনি, একটা হচ্ছে শব্দ, একটা তোমার হচ্ছে কি বাক্য, একটা তোমার কি হবে তত্ত্ব হতে পারে। একটা হচ্ছে ধ্বনি, ধ্বনিকে বলা হয় সাউন্ড, শব্দকে বলা হয় ওয়ার্ড, বাক্যকে বলা হয় সেন্টেন্স, আর তোমার অর্থকে বলা হয় মিনিং। তাহলে এই তোমার কি 4টাকে উপাদানকে বলা হয় তোমার কি বাক্যের মূল উপাদান বলানো হয় থাকে। এখান থেকে এতটুকু আমরা খুব সুন্দরভাবে কি করবো, পড়ে নেব। যে কোনটা পড়লাম আমরা, এতটুকু পড়লাম যে তোমার কি মানে ভাষার উপাদান আছে তোমার 4টা, একটা হচ্ছে ধ্বনি, একটা তোমার কি শব্দ, একটা হচ্ছে বাক্য, একটা হচ্ছে অর্থ। তো এখান থেকে তোমার কি এমসিকিউতে তোমার চলে আসতে পারে এডমিশনের ক্ষেত্রে। তো সুন্দরভাবে এখানে টনটনা মুখস্থ করে রাখবা এবং নিজ দায়িত্বে তুমি পড়ে নিবা, ঠিক আছে না, টনটনা মুখস্থ করলে হয়ে যাবে। তারপর এখানে কি বলছে, পৃথিবীতে অন্যতম সমৃদ্ধ ভাষার মতো বাংলা ভাষাতেও 4টি উপাদান বিদ্যমান। তোমার কি আর এগুলোর উপর ভিত্তি করে নির্ধারিত হয় বাংলা ব্যাকরণের পরিধি এবং তোমার কি আলোচ্য বিষয়। বাংলা ব্যাকরণের প্রধান আলোচ্য বিষয় 4টি। তাহলে কয়টি হতে পারে, আলোচ্য বিষয় তোমার কি 4টি, তাহলে উপাদানও 4টি, আলোচ্য বিষয় হচ্ছে তোমার কি 4টি হতে পারে। সেগুলো কি হতে পারে, একটা হচ্ছে ধ্বনিতত্ত্ব, ঠিক আছে না, একটা হচ্ছে রূপতত্ত্ব, একটা হচ্ছে বাক্যতত্ত্ব, আর একটা হচ্ছে কি হবে অর্থতত্ত্ব রয়েছে। তাহলে ধ্বনিতত্ত্ব, রূপতত্ত্ব, বাক্যতত্ত্ব, অর্থতত্ত্ব। অর্থতত্ত্ব, বাক্যতত্ত্ব, রূপতত্ত্ব, ধ্বনিতত্ত্ব। তাহলে এটা তুমি এমনিতে কি দিবা, রিডিং দিলে তোমার হয়ে যাবে। তাহলে বাংলা ব্যাকরণের পরিধি আলোচ্য বিষয়গুলো কি হতে পারে, মুখস্থ করে নিবা। যে তোমার 1 নম্বর পয়েন্ট হচ্ছে ধ্বনিতত্ত্ব, 2 নম্বর পয়েন্ট হচ্ছে কি রূপতত্ত্ব, 3 নম্বর পয়েন্ট হচ্ছে বাক্যতত্ত্ব, এন্ড 4 নম্বর পয়েন্ট হচ্ছে কি অর্থতত্ত্ব। তাহলে এটাও এমসিকিউর জন্য তোমার কি করতে হবে, পড়তে হবে। তোমাকে ডিরেক্ট তোমার এডমিশনে তোমার দিয়ে দেবে যে বাংলা ব্যাকরণের পরিধি কয়টা, তোমার কি তা তোমার কত হতে পারে, তোমার 4টা হতে পারে। তাহলে কটা হতে পারে, হ্যাঁ পুরা 4টা হতে পারে। এবং সেটা কি হতে পারে, এটা ট্রু ফলসে আসতে পারে। তো সুন্দরভাবে আমরা কি করব, কভার করে নেব, ঠিক আছে। অর্থাৎ এই 4টি প্রধান উপাদান বিষয় ছাড়াও অন্যান্য ছাড়াও কোনো পণ্ডিত ও তোমার অভিধানত্ব, ছন্দ এবং অলঙ্কারকে বাংলা ব্যাকরণে আলোচ্য বিষয় হিসেবে অন্তর্ভুক্ত করেছেন। জাস্ট এটা রিডিং দিলে তোমার হয়ে যাবে। তারপর এখানে বলছে বাংলা ব্যাকরণের পরিধি প্রধান 4টি আলোচ্য বিষয় সম্পর্কে তোমার কি পরবর্তী পৃষ্ঠে আলোচনা করা হলো। এই যে তোমার ধ্বনিতত্ত্ব তোমার কি, তারপর রূপতত্ত্বটা তোমার কি, তারপর বাক্যতত্ত্বটা তোমার কি হতে পারে, অর্থগত তোমার বাক্যতত্ত্ব কি হতে পারে। এখান থেকে তোমার আমার ইম্পর্টেন্ট না, জাস্ট তোমার এখান থেকে তোমার কি রিডিং দিলে তোমার এই পার্টটা তোমার সুন্দরভাবে কি দিলে রিডিং দিলে তোমার হয়ে যাবে। জাস্ট রিডিং দিয়ে তুমি নিজ দায়িত্বে তুমি কি পড়ে নিবা, ঠিক আছে না, পড়ে নিবা, না পড়লে কিন্তু সমস্যা হবে, ঠিক আছে, পড়ে নিবা, এটা এডমিশনের জন্য ইম্পর্টেন্ট না। তারপর এখানে তোমার এই পার্টটা আমরা শেষ করে দিলাম। এখানে বলছে যে ব্যাকরণ কাকে বলে, এটা তোমার 9-10-এ পড়ে আসছো, এটা আমার ইম্পর্টেন্ট না। বাংলা ব্যাকরণে 4জন পণ্ডিত সংজ্ঞা দাও, পড়বা না। বাংলা ব্যাকরণ কাকে বলে, বাংলা ব্যাকরণের পরিধি এবং বিষয়বস্তু আলোচনা করে পড়বা না। তারপর বাংলা ব্যাকরণের তোমার সম্পর্কে একজন পণ্ডিত সংজ্ঞা দাও। বাংলা ব্যাকরণ উৎপত্তি এবং ক্রম বিকাশ হয়, জাস্ট পড়বা না, এটা এক্সারসাইজ করে দেওয়ার জন্য তোমার মেইনলি বইয়ে দেওয়া আছে, তো আমরা পড়বো না। এখান থেকে আমরা এতটুকুই সম্পর্কে জানবো যে তোমার কি মানে কি ভাষার মৌলিক উপাদান হচ্ছে 4টি, একটা হচ্ছে কি ধ্বনি, শব্দ, বাক্য, অর্থ। আবার এখানে বলছে তোমার কি মানে কি বাংলা ব্যাকরণের পরিধি বা আলোচ্য বিষয় হচ্ছে 4টি, একটা ধ্বনিতত্ত্ব, রূপতত্ত্ব, বাক্যতত্ত্ব, একটা হচ্ছে অর্থতত্ত্ব। এখান থেকে এতটুকু পড়লে দ্যাট উইল বি মোর দেন এনাফ ফর এমসিকিউ, ঠিক আছে। তারপর দ্বিতীয় পরিস্থিতি আমরা চলে আসলাম। দ্বিতীয় পরিস্থিতি এখানে কি দেওয়া আছে, দ্বিতীয় পরিস্থিতি তোমার দেওয়া আছে তোমার বাক্যের পাঠন, অর্থাৎ বাক্যের পাঠনে গুরুত্ব দেওয়া আছে। তো আমরা পড়ে নেবো, ঠিক আছে না, এটা তোমার কিছু পড়ার দরকার নেই, জাস্ট এখানে তোমার রিডিং দিলে তুমি নিজ দায়িত্বে তুমি রিডিং দিলে তুমি বুঝতে পারবো। ভাইয়া পড়া যথেষ্ট পরিমাণে তোমরা বড় হইছো এবং বোঝারও ক্ষমতা তোমার সৃষ্টিকর্তা দিছে। তো সুন্দরভাবে তুমি তোমার পড়লে তুমি বুঝতে পারবে, ঠিক আছে। এটা ইম্পর্টেন্ট না, যেগুলো ইম্পর্টেন্ট সুন্দরভাবে ওগুলো আমি দেখাই দিচ্ছি। আর তোমার কিছু পড়ার দরকার নেই। তো এখান থেকে তোমার এই পেজটা থেকে তোমার কিছু পড়ার দরকার নেই, জাস্ট খাই তুমি সুন্দরভাবে রিডিং দিবা, নিজ দায়িত্বে তোমার রিডিং দিলে হয়ে যাবে। এখন যদি রিডিং না দাও পরবর্তী তুমি টাইম পাবে না, টাইম না পেলে তুমি আর পড়ার সুযোগই পাবে না। তো টাইমটা হচ্ছে মানে তোমার অনেক ইম্পর্টেন্ট, ঠিক আছে না, আমাদের কাছে এখন এখন অনেক অনেক ইম্পর্টেন্ট হয়ে গেছে। তো আগে আগে যেমন ফার্স্ট ইয়ারে তোমার টাইম পাইতা অনেকগুলা, এখন সেই তোমার থেকে ফার্স্ট ইয়ারে তোমার কি একটু গ্যাপ মানে ফাঁকিবাজি করে আসছো, সেই টাইমটা ওখানে ইউজ করছো, ইউজ না করে তোমার কি তোমার অপব্যবহারের কাজে লাগাইছো। তো এই যে তোমার এই টাইমটা তোমার এই তোমার সেকেন্ড ইয়ার টাইমটা দিতে হইতেছে এবং এখান থেকে তোমার গ্যাপ করতে হবে। সবচেয়ে খারাপ বিষয় একটা হচ্ছে যে এই তোমার পড়া একবার জমে গেলে তুমি যদি কভার করতে না পারো তাহলে ওই পড়াটা তোমার এক ধরনের তোমার রেজাল্ট খারাপের একটা কারণ হয়ে দাঁড়াবে। তো দিন শেষে যেন তুমি নিজেকে প্রশ্ন করে মন থেকে জবাব নিতে পারো যে আমি টাইম ওয়েস্ট করতে পারিনি, আমি আমার বেস্টটা দিয়ে আমি পড়াশোনা করছি। যদি দিন শেষে তুমি এই মন থেকে যদি তোমার এই তোমার পড়ার কথাটা বা তোমার আগ্রহটা না আসে,
তাহলে তুমি নিজেকে তুমি জীবনে ক্ষমা করতে পারবে না, কারণ এত কষ্ট করে তোমাদের বাবা মা পড়াইতেছে একটা তোমার থেকে একটা ভালো একটা রেজাল্ট করার জন্য। তো যদি না পড়ো তাহলে এখানে আর কিচ্ছু করার নাই, ঠিক আছে? আর আমরা তোমাদের টিচার বা তোমাদের যে বড় ভাইয়া আপুরা যারাই পড়ানো না কেন, তারা অনেক পরিশ্রম করে তোমাদের পড়াশোনা করায়। তো আমাদেরও তোমাদের কাছে মানে আশা আকাঙ্ক্ষা আছে যে তোমরা একটু ভালো কিছু করবা, কথা শুনবা, ঠিক আছে? দিন শেষে যদি তোমার পরীক্ষা না দাও, ক্লাস যদি খুব প্রপারলি না করো, তাহলে এখানে আর ভাইয়া আপুরা কিচ্ছু করার নেই, ঠিক আছে? আমরা আমাদের দায়িত্ব পালন করে যাব, তোমরা সুন্দরভাবে সেই দায়িত্বটা তোমরা কি করবা, নিজ দায়িত্বে পালন করে যাবা, ঠিক আছে? কথা দিয়ে কথা রাখবা। তো ওভারঅল আমরা এগুলো কথা না বলি, আমরা মেইন টপিকে চলে আসি। অধ্যায় আমরা 2 এ চলে আসলাম। তো অধ্যায়ে প্রথমে আমরা যতটুকু সম্পর্কে আমরা আলোচনা করলাম, পরিচ্ছেদ 1 পরিচ্ছেদ 2 যতটুকু আমি কভার করে দিচ্ছি ততটুকু সুন্দরভাবে চোখ বন্ধ করে কভার করবা। আর যদি পারো তাহলে নিজ দায়িত্বে তুমি কি করবা, নোট ডাউন করে নিবা, ঠিক আছে? তারপর দ্বিতীয় অধ্যায় চলে আসলাম। দ্বিতীয় অধ্যায় তোমাদের কি দেওয়া আছে, ভাষার পরিচয় দেওয়া আছে, বৈশিষ্ট্য দেওয়া আছে, গুরুত্ব দেওয়া আছে। তো এসব সম্পর্কে আমরা কি করবো, আলোচনা করবো, হালকা পাতলা আলোচনা করবো। এখানে বলছে ভাব প্রকাশের মাধ্যম হলো ভাষা। অবশ্যই তুমি ইংলিশ, আরবি, ফার্সি অনেকগুলো ভাষা আছে। তো তোমার মনের ভাষাকে প্রকাশ করতে হয় তোমার ভাষার মাধ্যমে। যেমন আমি বাংলা ভাষা ইউজ করতেছি, আমি আমার নিজে মনের ভাব প্রকাশ করতেছি, তোমরাও বাংলা ভাষা ইউজ করো। তোমরাও তোমাদের মতো নিজের মনের ভাব প্রকাশ করতে পারো একজনের সাথে আরেকজন। অপরদিকে তোমার যারা ইংলিশ ল্যাঙ্গুয়েজ তোমার হচ্ছে কি তোমার ল্যাঙ্গুয়েজে কথা বলে, তারাও তাদের মনের ভাব প্রকাশ করে এই ইংলিশ তোমার মিডিয়ামের মাধ্যমে, ঠিক আছে? এখান থেকে এতটুকু বলছে। তো ভাষা বা ভাব প্রকাশের প্রধান মাধ্যম কি, ভাষা। তো এই কোশ্চেনটা তোমার হচ্ছে কি, এই কোশ্চেনটা কোনো একটা ভার্সিটিতে চলে আসছিল। দেখো সিম্পল কোশ্চেন, যদি তুমি না পারো তাহলে তুমি এডমিশনে তুমি টিকবা না, ঠিক আছে না? তাহলে এই কোশ্চেনটা তোমার এডমিশনে তোমার চলে আসছিল যে ভাব প্রকাশের তোমার হচ্ছে কি অন্যতম কি মাধ্যম কি, ভাষা হতে পারে। তাহলে এটা আমরা কি করবো, এমসিকিউর জন্য কি করবো, নোট ডাউন করে নেব। মনে ভাব পরিপূর্ণভাবে প্রকাশের তাগিদ থেকে ভাষা সৃষ্টি, বাগধারা দ্বারা উচ্চারিত অর্থবোধক ধ্বনি সাহায্যে মানুষের ভাব প্রকাশের মাধ্যমকে ভাষা বলা হয়। জাস্ট রিডিং দিয়ে দিবা। ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর মতে মানুষ জাতি যে ধ্বনি বা ধ্বনি সকল তোমার হচ্ছে কি দ্বারা মনের ভাব প্রকাশ করে, তার নাম হচ্ছে কি ভাষা। তাহলে এই যে তোমার পুরা এই পার্টটা তোমার উঠে দিয়ে বলতে পারে যে এই কথাটা কে বলেছেন। এইভাবেই তোমার কোশ্চেন আসে যে এই কথাটা তোমার কে বলছেন, ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ বলেছেন। তাহলে এটা কি করবো, আমরা আন্ডারলাইন করে নেবো যে মানুষ জাতি, অবশ্যই কি করতে হবে, আমাদের আন্ডারলাইন করে নেবে যে বলবে যে মানুষ জাতি, অর্থাৎ কি বলছে, মানুষ জাতি। দেখো এখানে বলছে মানুষ জাতি যে ধ্বনি বা ধ্বনি তোমার হচ্ছে সকল দ্বারা মনের ভাব প্রকাশ করা হয়, তাহার নাম কি বলা হয়, ভাষা বলা হয়। এখান থেকে এতটুকু মুখস্থ করবা, ভাব প্রকাশের প্রধান মাধ্যম হচ্ছে ভাষা। তাহলে ভাব প্রকাশের প্রধান মাধ্যম হচ্ছে ভাষা। আবার সেখানে ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ কোন সংজ্ঞাটা দিয়েছেন এটা মুখস্থ করে নিবা। সো তোমার এখান থেকে তোমার এতটুকু মুখস্থ করলে হয়ে যাবে। তারপর আমরা চলে আসি, এখানে বলছে কি, অর্থাৎ ডক্টর সুকুমার সেন বলেছেন মনের ভাব প্রকাশ করা নির্মিত বিভিন্ন জাতি এবং সমাজের সকল তোমার হচ্ছে কি শব্দের বোধগম্য বাক্য সমষ্টিকে বলা ভাষা। এটা ইম্পর্টেন্ট না, এটা আমরা রিডিং দেবো। বা ডক্টর মোহাম্মদ আব্দুল হাই বলেছেন এক এক সমাজে সকল মানুষের অর্থবোধক ধ্বনি সমষ্টি ভাষা পড়বো না। অর্থাৎ ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ ওই উক্তিটা জানলেই হয়ে যাবে। অর্থাৎ যে ধ্বনি বা ধ্বনি সমষ্টি উচ্চারণ করে মানুষ মনে ভাব প্রকাশ করে তাই হচ্ছে ভাষা। এক্সাক্ট তোমার কি সংখ্যাটা হচ্ছে এইটা। তো এটা সুন্দরভাবে রিডিং দিলে তোমার হয়ে যাবে। তারপর বাংলা ভাষা পরিচয় তুমি যদি চাও তাহলে এটা তুমি সুন্দরভাবে কি করতে পারো, রিডিং দিতে পারো। আমি এখানে রিডিং দিয়ে তোমার টাইম নষ্ট করবো না, ঠিক আছে না? এটা ইম্পর্টেন্ট না। তারপর আমরা স্কিপ করবো, এটা স্কিপ করে এই পার্টটাও আমরা স্কিপ করবো। এখানে সুন্দরভাবে তুমি কি করবা, রিডিং দিয়ে দিবা, দিলে হয়ে যাবে। তারপর আমরা নেক্সটে চলে আসি ভাষার, বাংলা ভাষার বৈশিষ্ট্য অল্প একটু আলোচনা করতে হবে যে বাংলা ভাষা কতগুলো বৈশিষ্ট্য দেওয়া আছে, কী কী আছে। অর্থাৎ তোমার বাংলা বাক যন্ত্র নিঃসৃত ধ্বনি সাহায্যে গঠিত হয়। অবশ্যই বাক যন্ত্র নিঃসৃত অর্থাৎ হচ্ছে কি আমাদের শরীরে তোমার অন্যতম হচ্ছে একটা হচ্ছে ষড়যন্ত্র। সেই ষড়যন্ত্র ভোকাল কার্ড থেকে তোমার হচ্ছে কি এই কম্পিত বাতাসের মাধ্যমে আমরা কথা বলতে পারি বা স্বর সৃষ্টি করতে সাহায্য করে এই ষড়যন্ত্র। তো একে বলা হয় বাকযন্ত্র বলা হয়, ঠিক আছে না? অবশ্যই তুমি কথা বলার জন্য আওয়াজ করবা, আওয়াজের মাধ্যমে তোমার কথাটা তোমার সুমধুর হয়ে বাইরে তোমার কি মানে সেই তোমার সাউন্ডটা বাইরে তোমার কি বের করে দেবে, ঠিক আছে? তো এইটাই বলা হয় বাং নিংসৃত ধ্বনি বলা হয়। তো অবশ্যই একটা ধ্বনি থাকতে হবে, পয়েন্ট নাম্বার 1। পয়েন্ট নাম্বার 2তে চলে আসি যে ভাষা ধ্বনিতে ধ্বনি সমূহ অর্থবোধকতা আছে। এখন আমি তোমার কথা বলতেছি, তুমি বুঝতে পারতেছো। এখন আমি যদি আ ই উ ই উ এগুলো এইরকম করে তুমি কথা বলি, তুমি কিচ্ছুই ভাই বুঝতে পারবে না। এটা বাক যন্ত্র নিংসৃত হচ্ছে কিন্তু অর্থবোধক হচ্ছে না। তো বাংলা ভাষার বৈশিষ্ট্য হচ্ছে সেটা বাক যন্ত্র নিংসৃত হতে হবে এবং অর্থবোধক হতে হবে, ঠিক আছে? তো 2 নম্বর পয়েন্ট পাইলাম। 3 নম্বর পয়েন্ট হচ্ছে কি ভাষা একটি বিশেষ জনগোষ্ঠী আছে, অর্থবহুল প্রচলিত আছে। অবশ্যই ভাষা নিয়মিত পরিবর্তনশীল, অবশ্যই পরিবর্তনশীল, ঠিক আছে না? ঠিক আছে না? এবং গতিশীল হতে পারে। যেমন আগে মানুষরা তোমার বলছিল তোমরা এভাবে কথা বলছিল যে মুই হামরা, ঠিক আছে না? মানে ভাত খালু রে। এখন তোমার এভাবে কথা বলছিল আগের মানুষগুলা। এখন তোমার বেসিক্যালি তোমার যুগ পরিবর্তন হয়েছে, একটু মানুষ অ্যাডভান্স হয়েছে, ভাষাও পরিবর্তন হয়েছে, ঠিক আছে না? আগে মানুষ ওভাবে কথা বলতো, এখন মানুষ তোমার
আমি তুমি করে কথা বলে। তো এই মানে তোমার কি সিম্পলভাবে এতটুকু বুঝাই দিলাম, এতটুকুই কনসেপ্ট ক্লিয়ার করে দিলাম। এখান থেকে তুমি সুন্দরভাবে বুঝতে পারবা যে ভাষার ভাগ যন্ত্র নিশ্চিত একটা আছে, অর্থবোধকতা আছে, অর্থ বহন করে এবং প্রচলিত হিসেবে কাজ করে থাকে, এবং সেটা পরিবর্তনশীল এবং গতিশীল হিসেবে কাজ করে থাকে। এখান থেকে এতটুকু জানলে হয়ে যাবে, ঠিক আছে না? তো এখান থেকে আমরা এমসিকিউর জন্য আমরা এতটুকু জানবো, ট্রু ফলসের জন্য জানবো, এডমিশনের ক্ষেত্রে অল্প একটু তোমরা এখান থেকে লাগি। তারপর আমরা কিছুই পড়বো না, এই পার্টটা আমরা সুন্দরভাবে কি করবো, এই পার্টটা সুন্দরভাবে যদি পারো তাহলে সুন্দরভাবে কি করবা, রিডিং দিয়ে দিবা, রিডিং দিলে তোমার হয়ে যাবে। তারপর চলে আসো যে ধ্বনিতাত্ত্বিক বৈশিষ্ট্য আমরা অল্প একটু পড়বো। বাংলা ভাষা বর্ণমালা হচ্ছে কি 11টি, তার মধ্যে স্বরবর্ণ আছে কয়টি, স্বরবর্ণ আছে তোমার হচ্ছে কি কয়টি আছে, 5 স্টার ইম্পর্টেন্ট, যে স্বরবর্ণ আছে তোমার হচ্ছে কি 11টির আছে, এবং ব্যঞ্জন বর্ণ আছে 39টি। আমরা ছোটবেলা থেকে পড়ে আসছি, এটাও 5 স্টার ইম্পর্টেন্ট এমসিকিউর জন্য। থাকলে মৌলিক স্বরধ্বনি হচ্ছে 7টি এবং ব্যঞ্জন মূলত 34টি হতে পারে। তাহলে মৌলিক স্বরধ্বনি কয়টি হতে পারে, মৌলিক স্বরধ্বনি তোমার 7টি হতে পারে, এবং ব্যঞ্জন ধ্বনি কয়টি হতে পারে, 34টি হতে পারে। তাও এইটা একদম তোমার হচ্ছে কি একদম অনেক ইম্পর্টেন্ট, এই তোমার যতটুকু পাঠ পড়লাম একদম মুখস্থ করে নিবা। তারপর আমরা নেক্সটে চলে আসি যে বাংলা ভাষা স্বরবর্ণের সংক্ষিপ্ত রূপকে বলা হয় কার, আমরা জানি। তাহলে এইগুলাই তোমার হচ্ছে কি মেন পরীক্ষায় তোমার চলে আসতে পারে যে বাংলা ভাষার সংক্ষিপ্ত রূপকে কি বলা হয়, কার বলা হয়, এবং ব্যঞ্জন বর্ণের রূপকে বলা হয় ফলা। এগুলো তুমি আগে থেকেই ছোট বাচ্চাদের মতো পড়ে আসছো, কিন্তু তুমি মেন পরীক্ষায় যে ভুল করবা, ঠিক আছে? তো এটা আমরা কি করব, মুখস্থ করে নেব, ঠিক আছে না? এটাও ভেরি ইম্পর্টেন্ট তোমার ফর এমসিকিউ, ঠিক আছে না, এডমিশনের জন্য। যে তোমার বাংলা ভাষার স্বরবর্ণের সংক্ষিপ্ত রূপকে বলা হয় কার, এবং ব্যঞ্জন বর্ণের সংক্ষিপ্ত রূপকে বলা হয় ফলা বলা হয়। 3 নম্বর পয়েন্টে চলে আসি, এ ভাষা একটি তোমার ব্যঞ্জন ধ্বনির জন্য একাধিক তোমার লিপি রূপ রয়েছে, যেমন দুটি মিলে এটা জ গঠিত হয়, দুটি ন মিলে একটা মূর্ধন্য একটা দন্তন্য গঠিত হয়। তারপর তিনটি স মিলে একটা দন্তস্ব, একটা তালিবস্য, একটা পাট্টাস্ব হতে পারে। দুটি ত মিলে একটা ত হতে পারে, একটা ক্ষণত হতে পারে। এগুলা জাস্ট এই পয়েন্টটা রিডিং দিলে তোমার হয়ে যাবে। তারপর নেক্সট পয়েন্টে চলে আসো যে বাংলা ভাষা প্রচুর ব্যঞ্জন যুক্ত ব্যঞ্জন এবং যুক্ত ব্যঞ্জন রয়েছে। যুক্ত ব্যঞ্জন তোমার কি অর্থাৎ কয় জফলা হতে পারে, 6টা হতে পারে, 6টা হতে পারে, এবং কয়টা হতে পারে, এবং তোমার এগুলা জাস্ট রিডিং দিলে তোমার হয়ে যাবে। বাংলা ভাষায় এমন কিছু বর্ণ রয়েছে যেগুলো উচ্চারণ অভিন্ন, যেমন ন, তারপর যেমন দন্তন্য হতে পারে, তারপর মূর্ধন্য হতে পারে, জ হতে পারে, বর্গজ হতে পারে, এবং অন্তস্থীয় জ হতে পারে। এগুলা জাস্ট রিডিং দিলে তোমার হয়ে যাবে। ওই যে তোমার প্রথম 3টা পয়েন্টটা একটু ইম্পর্টেন্ট ছিল, ঠিক আছে না? এগুলো কিছু পড়বো না। রূপতাত্ত্বিক বৈশিষ্ট্য চলে আসলাম, রূপতাত্ত্বিক বৈশিষ্ট্য তোমরা কিছু পড়ার দরকার নেই, এই পার্টটা আসে তোমার কিছু পড়ার দরকার নেই। এই পার্টটা যদি চাও তাহলে সুন্দরভাবে কি করবা, রিডিং দিবা, ঠিক আছে না? রিডিং দিলে তোমার হয়ে যাবে। আমরা কি দেবো, এই পার্টটা সুন্দরভাবে আমরা রিডিং দেব, রিডিং দিলে তোমার হয়ে যাবে, ঠিক আছে? তারপর আমরা চলে আসি যে তোমার হচ্ছে বাক্যতাত্ত্বিক বৈশিষ্ট্য চলে আসি। বাক্যতাত্ত্বিক বৈশিষ্ট্য থেকে তোমার কিছুই তোমার পড়তে হবে না, ঠিক আছে না? কিছুই পড়ার দরকার নেই, জাস্ট রিডিং দিবা, এগুলা ইম্পর্টেন্ট না। তো যতটুকু আমি দেখা দিচ্ছি অতটুকু পড়লে হয়ে যাবে। তাহলে এইখান থেকে আমরা এতটুকু আমরা পড়লাম যে তোমার হচ্ছে কি মানে তোমার তোমার বাংলা ভাষায় স্বরবর্ণের সংখ্যা হচ্ছে কয়টি, বাংলা ভাষায় স্বরবর্ণের সংখ্যা হচ্ছে তোমার হচ্ছে কি তোমার হচ্ছে 11টি, এবং তোমার ব্যঞ্জনবর্ণ হচ্ছে 29টি। সেখানে তোমার হচ্ছে মৌলিক স্বরধ্বনি কয়টা থাকে দেখো, মৌলিক স্বরধ্বনি কয়টা থাকতে পারে, দেখো মৌলিক স্বরধ্বনি থাকতে পারে কোথায় যেন ছাড়লাম, যে মৌলিক স্বরধ্বনি থাকতে পারে 7টি, এবং ব্যঞ্জন স্বরধ্বনি থাকতে পারে তোমার কয়টি থাকতে পারে, 34টি থাকতে পারে। সেখানে তোমার কি ব্যঞ্জন অর্থাৎ স্বরবর্ণের সংযুক্ত রূপকে বলা হয় তোমার কার, এবং ব্যঞ্জনবর্ণের সংযুক্ত রূপকে বলা হয় ফলা, ঠিক আছে না? এখান থেকে এতটুকু বুঝতে করলে হয়ে যাবে। তারপর এই পেজটা আমরা কি দেবো, পুরোটাই উড়াধুরা রিডিং দিলে তোমার হয়ে যাবে। তারপর নেক্সট পেজে চলে আসি যে বাংলা ভাষা গুরুত্ব দেওয়া আছে। বাংলা ভাষা গুরুত্ব থেকে কিছু পড়ার দরকার নেই, জাস্ট এখান থেকে তোমার কি বর্জ রিং দিলে তোমার হয়ে যাবে, ঠিক আছে? রিং দেবো আমরা। তারপর এখান থেকে কিছু পড়বো না। তারপর আমরা চলে আসলাম যে তোমার অনুশীলনমূলক প্রশ্ন চলে আসলাম যে ভাষা কাকে বলে, তোমার ভাষা কাকে, তারপর এখানে আবার বলছে ভাষা কাকে বলে, সংক্ষিপ্ত বাংলা ভাষা পরিচয় দাও। তারপর এখানে বলছে বাংলা ভাষা ধ্বনিতাত্ত্বিক বৈশিষ্ট্য আলোচনা করো, বাংলা ভাষা রূপতাত্ত্বিক বৈশিষ্ট্য আলোচনা করো, বাংলা ভাষা বাক্যতাত্ত্বিক বৈশিষ্ট্য আলোচনা করো, জাতীয় এবং আন্তর্জাতিক পরিমণ্ডলে বাংলা ভাষা গুরুত্ব দেওয়া। কিছুই পড়বো না, যদি পারো তাহলে এগুলো রিডিং দিয়ে দিবা, ঠিক আছে না? এগুলো রিডিং দিবা কবে জানো, যখন তোমার 50 বছর হবে, যখন তুমি পুরা হয়ে যাবা, তখনই যদি বইটা তোমার হাতে থাকে তাহলে তোমার কি দিবা, রিডিং দিলে তোমার হয়ে যাবে, ঠিক আছে? এগুলো আমরা পরে আমরা সময় নষ্ট করবো না। তারপর চলে আসলাম যে দ্বিতীয় পরিচ্ছেদে চলে আসলাম, বাংলা ভাষার রূপ এবং রীতি দিয়ে চলে আসলাম। এটা পড়তে হবে, এটা থেকে তোমার কিছু পড়বো না, জাস্ট রিডিং দিলে তোমার এখান থেকে হয়ে যাবে, আমরা কিছুই পড়বো না, ঠিক আছে? চলে আসো যে বাংলা ভাষা তোমার হচ্ছে 2 প্রকার হতে পারে, একটা কথা দ্বারা হতে পারে, একটা তোমার লেখ্য দ্বারা হতে পারে। কথাকে তোমার 3 ভাগে ভাগ করা যায়। একটা আঞ্চলিক হতে পারে, যেটা তোমার অঞ্চল ভেদে ভাগ করা হয়, একটা সমাজ বা উপভাষা হতে পারে, একটা প্রমিত উপভাষা হতে পারে। তাহলে কথ্য ভাষা কত প্রকার, এমসিকিউ যেমন চলে আসতে পারে যে কথ্য ভাষা হচ্ছে তোমার হচ্ছে কি 3 প্রকার হতে পারে। আর লেখ্য অর্থাৎ লেখার মাধ্যমে যে ভাষা প্রকাশ করি তাকে লেখ্য ভাষা বলে। একটা আছে সাধু ভাষা, একটা আছে প্রমিত ভাষা বা চলিত ভাষা বলা হয়। তাহলে লেখ্য ভাষা 2 প্রকার, আর তোমার হচ্ছে কথ্য ভাষা হচ্ছে 3 প্রকার। এখান থেকে এমসিকিউর জন্য তুমি কি করবো, আমরা ট্রু ফলসের জন্য পড়ে নিব। কথ্য ভাষায় চলে আসো, কথ্য ভাষা অল্প একটু রিডিং পড়ি। আসলে কি বলছে যে মানুষ কথোপকথন যে ভাষা ব্যবহার করে তাই হচ্ছে কথ্য ভাষা। কথে কথা, কথ হচ্ছে কথ্য। অনেকে এই কথা ভাষাকে আঞ্চলিক বা উপভাষা হিসেবে আখ্যায়িত করেছেন। বাংলা ভাষাভাষীদের কথা
ভাষার মধ্যে রয়েছে নানা বৈচিত্র্য, অঞ্চল, শ্রেণী এবং পরিবেশ ভেদে এই ভাষা নানা রূপ হচ্ছে কি ধারণ করে। সেই বিচারে সেই ভাষাকে আঞ্চলিক, সামাজিক এবং প্রমিত ৩ ভাগে ভাগ করা যায়। এটা পড়ে আসলাম। আঞ্চলিক ভাষা কি? আঞ্চলিক ভাষা হলো একটি নির্দিষ্ট অঞ্চলে মানুষের কথোপকথনের জন্য ব্যবহার করা হয়। অর্থাৎ একটি বৃহৎ ভাষা অঞ্চলে ব্যবহৃত ভাষায় আঞ্চলিক ভাষা। মানুষের বিভিন্ন অঞ্চলে মানুষ বিভিন্ন অঞ্চলের আঞ্চলিক ভাষা কথা বলে। যেমন নোয়াখালীতে একটা নির্দিষ্ট পরিমাণ আছে, বরিশাল, চট্টগ্রাম, সিলেট, রংপুর, দিনাজপুর, এগুলোতে তোমার কি নিজের একটা আঞ্চলিক ভাষা রয়েছে। ঠিক আছে না? জাস্ট এখান থেকে রিডিং দিলে তোমার হয়ে যাবে, কিছুই পড়ার দরকার নেই। এগুলো তোমরা জানো, ছোটবেলা থেকে পড়ে আসছো, জানো। ঠিক আছে? আর যদি না জানো তাহলে সুন্দরভাবে কি করবা, ওইটা পড়ে নিবা। ঠিক আছে? তারপর আমরা চলে আসি, যেমন এখানে বলছে নোয়াখালী ভাষা আমরা পড়ে আসলাম, আর কত ভাষা কতগুলো দেওয়া আছে, যে পড়ে নিই দেখো। একজন তো একজন মানুষেই দুগা হলা আসিল। তো এখানে বলছে বগুড়া ভাষাকে একজনেই দুই বেটা ছিল আসিল আসিল। তা ময়মনসিংহের ভাষা যদি বলতে চাই ওই একই কথা, একজনে দুই পুং আসিল। আবার যদি চট্টগ্রামের ভাষায় বলতে চাই তাহলে এক গুয়া মানুষের দুয়া পোয়া আসিল। ঠিক আছে? তারপর বৈশাখ যদি বলতে চাই একজন মানুষেরই দুইটা পোলা আসিল। আর সিলেটের ভাষা যদি বলতে চাই এক মানুষেরই দুই পোয়া আসিল। তো এগুলোকে বলা হয় কথ্য ভাষা বলা হয়। হ্যাঁ, এগুলোকে বলা হয় এক ধরনের কথ্য ভাষা বা বলা হয় উপভাষা। ঠিক আছে না? উপভাষা বলা হয়। তো এগুলো তোমরা জানো, এগুলো পড়লেই তোমার হয়ে যাবে। ঠিক আছে না? যদি মন খারাপ থাকে তাহলে সুন্দরভাবে এই সেন্টেন্সগুলো পড়ে নিবা, মন ভালো হয়ে যাবে। ঠিক আছে? সমাজ ভাষায় চলে আসি। সমাজ ভাষায় তোমার সমাজে তোমার উচ্চবিত্ত, নিম্নবিত্ত, যেমন আমরা যদি গরিবের সঙ্গে কথা বলি, বেসিক্যালি এগুলো ঠিক না, এগুলো করা ঠিক না। ঠিক আছে না? কিন্তু আমাদের সমাজ এমন সিস্টেম তৈরি করছে যে ধনীরা ধনীর সাথে কথা বলে তোমার আমি তুমি ছাড়া, তুমি ছাড়া কোনো কথাই বলে না। আর যদি সেই ধনী মানুষটা যদি গরিবের সঙ্গে কথা বলে তাহলে মুই তুই করে কথা বলে। তো এটা আসলে ঠিক না। সবার নির্দিষ্ট পরিমাণে তোমার কি সম্মান আছে, শ্রদ্ধাবোধ আছে। তো যাকে যতটুকু সম্মান দেওয়া দরকার তাকে ততটুকুই সম্মান আমরা দেবো। ঠিক আছে? কাউকে ছোট করে দেখবো না। ঠিক আছে? সৃষ্টিকর্তা প্রত্যেকটা মানুষকে একদম তাদের নিজের তোমার পার্সোনালিটি নিয়েই তোমার সৃষ্টি করেছে। কাউকে আমরা একদম মানে তোমার বৈষম্য ভাববো না। ঠিক আছে? তো সেটা বর্ণের দিক দিয়ে হোক, আবার তোমার পড়ালেখার দিক দিয়ে হোক, তো কাউকে কখনো আমরা ছোট ভাববো না, কাউকে ইগনোর করবো না। ঠিক আছে? পড়ালেখাটা তোমার কাছে যদি ব্যবহার শিখতে না পারো তাহলে এটা তোমার পারিবারিক শিক্ষা। তো ব্যবহারটা তোমাকে শিখতে হবে। পড়ালেখা তোমাকে ব্যবহার শিখাবে না, কিন্তু তোমার ব্যবহারটা পড়ালেখা তোমার শিখতে সাহায্য করবে। এতটুকুই মনে রাখবা। তারপর আমরা এতগুলো আমরা কথা না বলি, এখানে এতগুলো আমরা কথা না বলবো, আমরা পড়তে আসছি, বলবো গাইডলাইনের কথাবার্তা গাইডলাইন সেশনে হয়ে যাবে। প্রমিত চলে ভাষা। ঠিক আছে না? প্রমিত ভাষা থেকে তোমরা জাস্ট রিডিং দিবা। রিডিং দিলে হয়ে যাবে। তারপর তোমার লেখ্য ভাষা। লেখ্য ভাষা তো লেখালেখির কাজে ব্যবহার করা হয়। লেখ্য ভাষা হলো ভাষা তোমার তোমার লৌকিক রূপ, যে ভাষা কাগজে কলমে লেখা হয় কিংবা সাহিত্য চর্চা, বই, পুস্তক, সংবাদ মাধ্যমে ব্যবহার করা হয়, তাই হচ্ছে লেখ্য ভাষা। লেখ্য ভাষা মার্জিত, সুন্দর, শুদ্ধ এবং ব্যাকরণ সিদ্ধ হতে পারে। লেখার ভাষা দুটি রীতি রয়েছে, একটা সাধু রীতি, একটা হচ্ছে কি প্রমিত রীতি হতে পারে। জাস্ট এখান থেকে এমসিকিউর জন্য বুঝতে পারবা যে তোমার দুইটা ভাষা রয়েছে, একটা সাধু রীতি হতে রয়েছে, একটা তোমার হচ্ছে কি প্রমিত রীতি রয়েছে। এখানে এতটুকু বুঝতে করা আসবে। সাধু রীতিটা অল্প একটু আমাদের পড়তে হবে। যে 19 শতকের বাংলা যে লিখিত রূপ গড়ে ওঠে তার নাম দেওয়া হয়েছে সাধুরীতি। ভালো কথা। রাজা রামমোহন রায়ের মতে সাধু সমাজে লোকের যে ভাষা কহেন ও শুনেন এই এই সেই তোমার ভাষা সাধু ভাষা। আহ, অর্থাৎ বাংলা গদ্য সাহিত্যের ব্যবহৃত সংস্কৃত শব্দবহুল, সুষ্ঠু, মার্জিত এবং সাধনবদ্ধ অথচ নিয়মবদ্ধ কৃত্রিম ভাষারূপী হলো সাধু ভাষা। যেমন তখন তাহাকে জিজ্ঞাসাবাদ করিয়ার জন্য উকিল বাবু গোত্রোত্থান করিলেন। এটা এক ধরনের তোমার কি ভাষা? সাধু ভাষা। তারপরে সাধু ভাষা বৈশিষ্ট্য বলছে তোমার কি সাধু ভাষা তোমার কি গুরু গম্ভীর, তৎসম শব্দযুক্ত, তদ্ভব, তৎসম, এগুলো আমরা সুন্দরভাবে পড়বো। এতটুকু মনে রাখবা। এটা তোমার এমসিকিউর জন্য বা তোমার ট্রু ফলসের জন্য তোমার এডমিশনে আসতে পারে, তো এমনিতে পড়তে হবে যে সাধু ভাষা সর্বনাম এবং ক্রিয়াপদের তোমার কি তোমার পুনরূপ হতে পারে। সর্বনাম মানে তোমার প্রণাম, আর ক্রিয়াপদ মানে তোমার কি ভার্ব। অসমাপিকে ক্রিয়া পুনরূপ ব্যবহৃত হয়। তারপরে সাধু ভাষা অনুসর্গ তোমার কি পুনরূপে ব্যবহৃত হয়। তো আমি সুন্দরভাবে তোমাদের অনুসর্গের পাঠটা আমি সুন্দরভাবে পড়াই দেবো, সমস্যা নেই। নো ভর্তি তোমাদের নো টেনশন, ডু ভর্তি। ঠিক আছে না? এই ভাষায় সন্ধি এবং সমাজবদ্ধ শব্দের প্রাধান্য থাকে অবশ্যই। তবে সাধু ভাষা মার্জিত হতে পারে, সার্বজনীন বুদ্ধ হতে পারে, বহুলাংশে কৃত্রিম হতে পারে। এটা সব ক্ষেত্রে তোমার প্রযোজ্য। তারপর সাধু ভাষা বক্তৃতা, কথোপকথন এবং সংলাপের ক্ষেত্রে ব্যবহার করা হয়। তার যদি এমসিকিউতে কোশ্চেন আসে তাই সাধু ভাষা কোথাও কোথাও ব্যবহার করা হয়, ভাষায় ব্যবহার করা হয়, বক্তৃতার ক্ষেত্রে ব্যবহার করা হয়, কথোপকথনের ক্ষেত্রে ব্যবহার করা হয় এবং সংলাপের ক্ষেত্রে ব্যবহার করা হয় থাকে। জাস্ট এখান থেকে তোমরা কি করবা, এমসিকিউর জন্য সুন্দরভাবে আমরা কি করবো পড়ে নেব। বা সাধু ভাষা ব্যাকরণের তোমার কি নিয়ম পূর্ণভাবে অনুসরণ করে। সাধু ভাষা পদবিন্যাস সুনিয়ন্ত্রিত এবং সুনির্দিষ্ট হতে পারে। জাস্ট এখান থেকে বর্জর এভাবে পড়ে নিবা।
তোমার সে প্রমিত লেখ্য এবং চলিত ভাষারীতি জাস্ট তোমার নিজ দায়িত্বে তোমার কি দেবো আমরা, নিজ দায়িত্বে আমরা যতটুকু পারি ততটুকু আমরা কি করব, রিডিং দিব, সময় করে আমরা কি দেবো, আমরা রিডিং দিয়ে দিব। তারপর চলে আসি, এখান থেকে কিছু পড়ার দরকার নেই, ঠিক আছে না। চলিত ভাষা অল্প একটু পড়তে হবে, যে তোমার চলিত ভাষা তদ্ভব দেশি এবং বিদেশি বহুল হতে পারে। চলিত ভাষা সর্বনাম এবং ক্রিয়াপদের সংক্ষিপ্ত রূপ আছে। চলিত ভাষা কতিপয় বিশেষ্য এবং বিশেষণ পদের সংক্ষিপ্ত রূপ, এই পয়েন্টটা তোমার মুখস্থ করতে হবে। তারপর বলছে তোমার চলিত ভাষা অনুসর্গ সংক্ষিপ্ত রূপ ব্যবহার করা হয়। তারপর তোমার সে চলিত ভাষা সন্ধি এবং সমাসবদ্ধ শব্দগুলো ভেঙে সহজ করে ব্যবহার করা হয়, রিডিং পূর্বা। তারপর আছে কি, চলিত ভাষা তোমার সাবলীল, চঞ্চল এবং পরিবর্তনশীল হতে পারে, এই পয়েন্টটা মুখস্থ করবা। তারপর বলছে তোমার চলিত ভাষা বক্তৃতা, কথোপকথন, সংলাপের উপযোগী। তাহলে এখান থেকে এতটুকুই রিডিং দিলে তোমার হয়ে যাবে, কভার কি হয়ে যাবে। তারপর সাধু ভাষা চলিত ভাষার ক্ষেত্রে তোমার যদি পারো তাহলে এই পার্টটা তোমার কি দিবা, সুন্দরভাবে রিডিং দিবা, এবং রিডিং এমনভাবে দিবা যেন তোমার হচ্ছে কি রিডিং দেওয়া দিলেই বোঝা যায়। অনেকে রিডিং দাও সাপারি মন্তর করে রিডিং দাও, ওই রিডিংয়ে তো ভাই কোনো কাজ নাই, ঠিক আছে না। আমরা সমাপিকে ক্রিয়া, অসমাপিক ক্রিয়া, সর্বনাম, বিশিষ্ট, অনুসর্গ, অব্যয়, এগুলো আমরা সুন্দরভাবে আমরা কি আমরা পড়বো, সাধুরীতির ক্ষেত্রেও পড়বো, চতুরীতির ক্ষেত্রেও পড়বো, কিন্তু এখান থেকে আমরা পড়বো না। যখন আমাদের টপিক চলে আসবে তখন ওখান থেকে পড়বো, এখান থেকে জাস্ট খালি আমরা রিডিং দেবো এবং আমরা কি করবো, রিডিং দিয়ে আমরা স্কিপ করবো, ঠিক আছে না। এত ইম্পর্টেন্ট না। সাধু ভাষা, চলিত ভাষা, তারপর সাধু ভাষা বলছে, তারপর চলিত ভাষা বলছে, তারপর সাধু ভাষা আবার বলছে, তারপর চলিত ভাষা বলছে, এগুলো তোমার কথোপকথন তোমার বলছে, পার্থক্য বোঝানো হয়েছে, ঠিক আছে না। যদি পারো তাহলে এই পেজগুলো সুন্দরভাবে কি করবা, রিডিং দিয়ে দিবা। এই পেজগুলো সুন্দরভাবে কি দেবো, আমরা রিডিং দিয়ে দেবো, রিডিং দিলেই হয়ে যাবে, ঠিক আছে। এগুলো আমরা পড়বো না, এইটা পড়বো না, কখনোই পড়বো না, কখনোই আমরা পড়বো না, এগুলা ইম্পর্টেন্ট না। এগুলা শ্রদ্ধেয় স্যার, লেখক সাহেব তোমার কি করছে, মানে তোমার একটু কনসেপ্ট ক্লিয়ার করার জন্য, কনসেপ্ট যেন তুমি নিতে পারো, এখান থেকে ক্লিয়ার করে নিতে পারো, এই জন্য তোমার হচ্ছে কি তোমার বইয়ে দেওয়া হয়েছে। তারপর আমরা চলে আসলাম কি, অধ্যায় 3-এ চলে আসলাম, ধ্বনি, অর্থাৎ ধ্বনি বিজ্ঞান এবং বাংলা। তোমার হচ্ছে কি ধ্বনি তত্ত্ব চলে আসলাম, যে ধ্বনি, বর্ণ এবং বর্ণমালা লিপিবদ্ধ পরিচয় সম্পর্কে আমরা জানবো। এটা অল্প একটু ইম্পর্টেন্ট, ধ্বনি এবং বর্ণ কাকে বলে, তা সেখান থেকে তোমার কি করবা, সুন্দরভাবে রিডিং দিয়ে দেওয়া, আহামরি ইম্পর্টেন্ট না। যদি 99 থাকতো তাহলে পড়াইতাম, কিন্তু যেহেতু তোমার 99 না ইন্টারমিডিয়েট, তো আমরা পড়বো না, আমরা সুন্দরভাবে রিডিং দেবো, এটা কাজে আসবে না, না আসবে তোমার সাংসারিক কাজে, না আসবে তোমার পড়াশোনার কাজে। তো এখান থেকে এতটুকু আমরা পড়ে নেবো। এগুলো তোমরা জানো যে আকার আকার থাকলে সরে, হস্যই থাকলে হস্যই, দীর্ঘিকা থেকে দিগলি, তো এগুলোই তোমার হচ্ছে কি এমসিকিউর জন্য একদম ভেরি ভেরি ইম্পর্টেন্ট। সুন্দরভাবে আমরা কি করব, মুখস্থ করে নেবো, এটা টনটরা মুখস্থ করে নিবা। তারপর কটাও হচ্ছে কি, এটাও টনটরা মুখস্থ করে নিবা, এটা হচ্ছে কি ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এটা তোমরা জানো। ধ্বনির উপাদান, ধ্বনির উপাদান থেকে কিছু পড়ার দরকার নেই, যা শ্বাসনালী যেমন স্বরযন্ত্র তেমন আছে, ঠিক আছে না। তারপর এটা আছে তোমার হচ্ছে কি নাসারন্ধ্র, ঠোঁট, দন্ত্যমূল, কতগুলো তোমার হচ্ছে কি ক, খ, গ, ঘ, উম, এগুলো কি কোন কোন তোমার হতে পারে, শক্ত তালু, তারপরে জিহ্বা হতে পারে, দাঁত হতে পারে, নরম তালু, আলজিহ্বা এবং স্বরযন্ত্র হতে পারে, ঠিক আছে না। এগুলো আমরা সুন্দরভাবে পড়ে নেবো, সমস্যা নেই। তারপর এখানে কি বলছে যে ঠোঁটে কোন কোন তোমার হচ্ছে কি তোমার শব্দগুলো হয়, প, ফ, ব, ভ, ম হতে পারে, তো এগুলো সুন্দরভাবে মুখস্থ করতে হবে। এটা তোমার হচ্ছে কি এমসিকিউর জন্য মুখস্থ করতে হবে। এই 5টি ধ্বনি দুই ঠোঁটের মাধ্যমে শব্দ সৃষ্টি করতে পারে, তাহলে এটা শব্দটা মুখস্থ করবা। দাঁতের মাধ্যমে কোন তোমার সে কি শব্দের উৎপাদন হয়, এটা ত, থ, দ, ধ, ন, তাহলে এটাও এমসিকিউর জন্য 5 স্টার ইম্পর্টেন্ট, তো সুন্দরভাবে পড়ে নিবা 5টি। তারপরে জিহ্বাতে কোন কোনগুলো হতে পারে, জিহ্বাতে এখানে আসলে দেওয়া নেই। তারপর দাঁতের মাড়িতে হতে পারে ন, র, স হতে পারে, তো এটাও এমসিকিউর জন্য আমরা পড়ে নেব, ঠিক আছে না। আলজিহ্বায় তোমার কোন কোনগুলো হতে পারে, আলজিহ্বা এখানে তোমার দেওয়া নেই। নাকে তোমার কি উম, ন, ম হতে পারে, তাহলে এটাও সুন্দরভাবে আমরা পড়ে নেব। তোমার তারপর কি মূর্ধাতে কিছু পড়ার দরকার নেই, জাস্ট এটা তোমার রিডিং দিলে তোমার কি বড়জোর রিডিং দিলে তোমার হয়ে যাবে। তাহলে বড়জোর এখান থেকে এই যে এমসিকিউর ক্ষেত্রে তোমার বড়জোর এইভাবেই চলে আসতে পারে, যে ঠোঁটের তোমার থেকে কোন নিচের কোনটি তোমার উচ্চারিত হয়, তারপরে দাঁতে কোনগুলো উচ্চারিত হয়, ঠোঁটে কোনগুলো উচ্চারিত হতে পারে, দাঁতে কোনগুলো উচ্চারিত হতে পারে, এবং তোমার কি দাঁতের মাড়িতে কোনগুলো উচ্চারিত হতে পারে। তাহলে এখান থেকে আমরা কি করব, সুন্দরভাবে আমরা পড়ে নিব, ঠিক আছে। সুন্দরভাবে পড়ে নিলে হয়ে যাবে। দিচ্ছে কেন, এগুলো আমরা সুন্দরভাবে আমরা কি করব, সুন্দরভাবে আমরা পড়ে নেব। ঠিক আছে, তো এগুলো পার্ট রিডিং দিয়ে তোমার হয়ে যাবে। তারপর আমরা চলে আসলাম যে তোমার হচ্ছে কি স্বরধ্বনিতে চলে আসলাম, যে স্বরধ্বনি, স্বরবর্ণ, তারপর ব্যঞ্জন ধ্বনি, ব্যঞ্জন বর্ণ দেওয়া আছে, তো সুন্দরভাবে আমরা এই পার্টটাও আমরা কভার করে নেব। স্বরধ্বনি এবং স্বরবর্ণ এটা পড়তে হবে আমাদের, অল্প একটু কষ্ট করে আমাদের কি করতে হবে, পড়তে হবে। এখানে বলছে ফুসফুস থেকে আসা বাতাস মুখ এবং নাক দিয়ে বেরিয়ে যাওয়ার
সময় ধ্বনি উৎপাদন হয়। এই বাতাস কখনো সরাসরি বেরিয়ে যায়, কখনো কিছুটা বাধা পায়। এই পার্থক্য বিচারে ভাষার ধ্বনিগুলিকে দুইভাবে ভাগ করা যায়। একটা হচ্ছে কি স্বরধ্বনি, একটা হচ্ছে কি ব্যঞ্জনধ্বনি। তাহলে ভাষাকে কয় ভাগ করা যায়? দুইভাবে ভাগ করা যায়। একটা স্বরধ্বনি, একটা ব্যঞ্জনধ্বনি পাওয়া যায়। এই দুই ধরনের ধ্বনি লিখিত প্রতীক হচ্ছে স্বরবর্ণ, আর হচ্ছে কি ব্যঞ্জন বর্ণ। অর্থাৎ স্বরধ্বনি পড়তে হবে। যে ধ্বনি উচ্চারণের সময় ফুসফুস চালিত বাতাস মুখের কোথাও বাধা পায় না, তাকে বলা হয় হচ্ছে কি স্বরধ্বনি বলা হয়। যেমন অ, আ, হস্যই, আ, এগুলো সুন্দরভাবে মুখস্থ করতে হবে। সংখ্যাটা তোমার এডমিশনের ক্ষেত্রে তোমার হচ্ছে কি সিকিউ, তোমার হচ্ছে কি এমসিকিউতে তোমার চলে আসে, ঠিক আছে না? এমসিকিউতে অথবা তোমার রিটেন পরীক্ষা চলে আসতে পারে। তো সুন্দরভাবে এখানে এতটুকু মুখস্থ করে নিবা যে স্বরধ্বনি কাকে বলে। স্বরবর্ণ কোনগুলো হতে পারে? অর্থাৎ তোমার হচ্ছে কি স্বরধ্বনি লিখিত চিহ্ন বা প্রতীককে বলা হয় স্বরবর্ণ। যেমন সরেয়া, আ, হস্য হতে পারে। তবে বাংলা ভাষায় তোমার হচ্ছে কি মৌলিক স্বরধ্বনি কয়টি? 7টি হতে পারে। সরেয়া, অ, হস্যই, এ, ও, আ। তাহলে এই তিন এই কয়টা তোমার কি একদম মুখস্থ করতে হবে। 5 স্টার ইম্পর্টেন্ট টপিক। তো সুন্দরভাবে কি করবা? মুখস্থ করে নিবা, ঠিক আছে? তারপর আমরা চলে আসলাম যে তোমার স্বরবর্ণের 11 আছে, এগুলো 11টা তোমরা সুন্দরভাবে ভালো করে জানো, ঠিক আছে না? দাদামশাই, তারপর মামা মশাই, শাশুড়ি মশাই তোমাদের এগুলো পড়াইছে, তো সুন্দরভাবে ছোটবেলা থেকে তোমার পড়ে আসছো, তো সুন্দরভাবে এগুলো রিভিশন দিলে হয়ে যাবে, ঠিক আছে? এখান থেকে কিছু পদ দরকার নাই। ব্যঞ্জন ধ্বনি এবং ব্যঞ্জন বর্ণ আমরা পড়বো। যে ধ্বনি উচ্চারণের সময় ফুসফুস চালিত বাতাস বেরিয়ে কোথাও না কোথাও তোমার কি বাধাপ্রাপ্ত হয়, সেগুলোকে বলা হয় ব্যঞ্জন ধ্বনি বলা হয়। যেমন ক, খ, গ, ঘ, এগুলো বাধাপ্রাপ্ত হতে পারে। ব্যঞ্জন বর্ণ কাকে বলে? অর্থাৎ ব্যঞ্জন ধ্বনি লিখিত প্রতীক বা চিহ্নগুলোকে বলা হয় ব্যঞ্জন বর্ণ। যেমন ক থেকে শুরু করে একদম চন্দ্রভূমি পর্যন্ত হতে পারে, ঠিক আছে না? এগুলো সুন্দরভাবে কি করবা? সুন্দরভাবে বাচ্চা মানুষের মতো সুন্দরভাবে আবার বাসায় জোরে জোরে পড়বা, যেন মানুষ শুনতে পারে যে এখানে কয়টা বর্ণ আছে, 29টা বর্ণ আছে। শেষ। এখান থেকে তোমার কিছু পড়ার দরকার নেই ভাই, জাস্ট গো ফর রিডিং। আর সুন্দরভাবে কি করবা? সুন্দরভাবে তোমার হচ্ছে কি এই পার্টগুলো তোমার সুন্দরভাবে রিডিং দিলে হয়ে যাবে। তারপর স্বরধ্বনি পরিচয় চলে আসলাম দ্বিতীয় পরিস্থিতিতে। স্বরধ্বনি কি কি দেওয়া আছে পড়তে হবে। স্বরধ্বনি থেকে এই পার্টটা থেকে কিছু পড়বা না, রিডিং দিলে তোমার হয়ে যাবে। স্বরধ্বনি তোমার চলে আসলাম যে স্বরধ্বনি মূল কতগুলো দেওয়া আছে। যে অবিভাজ্য স্বরধ্বনি হলো স্বরধ্বনির মূল, অর্থাৎ যে স্বরধ্বনিকে বিশ্লেষণ করা যায় না বা যে স্বরধ্বনি অন্য কোনো ধ্বনির উপর নির্ভরশীল নয়, তাকে স্বরধ্বনি মূল বলে। বাংলা ভাষায় 7টি স্বরধ্বনি মূল আছে। তাহলে এটা এমসিকিউর জন্য ইম্পর্টেন্ট, যে বাংলা ভাষায় কয়টি স্বরধ্বনি মূল রয়েছে? 7টি মূল রয়েছে, ঠিক আছে না? সেগুলো হচ্ছে স্বরেয়, অ, হস্যই, এ, ও, আ, উ। তো এই কটা তোমার 2 স্টার ইম্পর্টেন্ট এমসিকিউর জন্য সুন্দরভাবে কি করবা? কভার করে নিবা, ঠিক আছে? আর বাকিটা তোমার রিডিং দিলে তোমার হয়ে যাবে। অনুনাসিক স্বরধ্বনি কোনগুলো হতে পারে? অনুনাসিক স্বরধ্বনি এগুলো হতে পারে। এগুলো তোমার কি করবা? মুখস্থ করে নিবা। এর জন্য এডমিশনের ক্ষেত্রে অনেক অনেক ইম্পর্টেন্ট। অনুনাসিক স্বরধ্বনি কোনগুলো হতে পারে? যেমন এখানে বলছে বাধা, বাধা, কুড়ি, কুড়ি, গাধা, গাধা, কাদা, কাদা বলছে। এক্সাম্পলগুলা এমনি তুমি দেখে নিতে পারো, ঠিক আছে? তারপর এখানে কি বলছে? অর্ধ স্বরধ্বনি বলছে। অর্ধ স্বরধ্বনি কোনগুলো হতে পারে? এই যে হস্যই, হস্যৌ, এ, অ হতে পারে। এগুলাও এগুলা এমসিকিউর জন্য মুখস্থ করে নিবা, কনফার্ম মুখস্থ করে নিবা। দ্বিস্বরধ্বনি কোনগুলো হতে পারে? আমরা পড়বো না, এই দ্বিস্বরধ্বনিটা পড়বো না। জাস্ট এখান থেকে তোমার হচ্ছে কি বড় জোর রিং দিয়ে দিলে কভার হয়ে যাবে। তারপর জ্ঞানমূলক তোমরা কিছু পড়বো না, ঠিক আছে? তারপর ব্যঞ্জন ধ্বনি পরিচয় অল্প একটু পড়ে নিতে হবে। যে তোমার এখান থেকে কিছু পড়বো না। ব্যঞ্জন ধ্বনি তোমার কত হয়েছে? 31টি তোমার কি ফর্মুল নিরূপ করানো হয়েছে। এখান থেকে কিছু দোকানে স্পষ্ট ব্যঞ্জন ধ্বনি কোনগুলো হতে পারে? এই যে ক, খ, গ, ঘ, চ, ছ, এগুলো হতে পারে। এগুলো সুন্দরভাবে এমসিকিউর জন্য কি করবা? কভার করে নিবা এবং বিশেষ ক্ষেত্রে আরসি স্টুডেন্ট অ্যাটেনশন এখানে সুন্দরভাবে দিয়ে দিবা, ঠিক আছে? তারপর এখানে কিছু করতে হবে। নাসিক সহ তোমার হচ্ছে কি ব্যঞ্জন ধ্বনি কোনগুলো হতে পারে? এই যে তোমার এগুলো হতে পারে। এগুলো সুন্দরভাবে মুখস্থ করে নিবা। নাসিক্য হতে পারে, ঠিক আছে? তারপর কম্পিত কোনগুলো হতে পারে? র হতে পারে। তো রটা 5 স্টার ইম্পর্টেন্ট। তোমার একটা তোমার কোনো না কোনো ভর্তি পরীক্ষা এডমিশনে তোমার চলে আসছিল যে কম্পিত স্বরধ্বনি ব্যঞ্জন ধ্বনি কোনটা। তো এটাও ইম্পর্টেন্ট। তো সুন্দরভাবে কি করবো? আমরা পড়ে নিব। র হতে পারে। তারপর তারিত ব্যঞ্জন ধ্বনি কি হতে পারে? দেখো, অর্থাৎ ঢয়বেন্দু র হতে পারে। এটা মাস্ট তোমাকে পড়তে হবে এমসিকিউর জন্য, ঠিক আছে না? এখন যদি তুমি তোমার অবহেলা করো পড়াতে, তাহলে পরবর্তী তুমি পাবা না। পার্শ্বিক ব্যঞ্জন ধ্বনি হতে পারে ল। এটাও এমসিকিউর জন্য কি করবো? মুখস্থ করে নেবো। বাকিটা রিডিং দিতে হয়ে যাবে। উন্মোষ স্বরধ্বনি কোনগুলো হতে পারে? স, দন্ত স, হ হতে পারে। এটা এমসিকিউর জন্য করে নিবা। 5 স্টার ইম্পর্টেন্ট। যুক্ত ব্যঞ্জন ধ্বনি পড়ার দরকার নেই। তারপর তোমার কি হচ্ছে? যুগ্ম ব্যঞ্জন ধ্বনি পড়বা না। তোমার কি সম ব্যঞ্জন যুগ্ম ধ্বনি পড়বা না। অল্প প্রাণ তোমার পড়বা না। অর্থাৎ অর্থাৎ উল্লেখ্য যে যুগ্ম ব্যঞ্জন শব্দটি কখনো প্রথমে বসে না। জাস্ট রিডিং দিলে তোমার এই পার্টগুলো তোমার কি রিডিং দিলে হয়ে যাবে। যতটুকু জায়গা দিচ্ছি ততটুকু পড়লেই হয়ে যাবে। তো এগুলো আমরা কিছুই পড়বো না, এগুলো বেসিক্যালি তোমার কি আসে না, ঠিক আছে না? অল্প প্রাণ মহাপ্রাণ, অল্প একটু ওয়েট, এগুলো পড়তে হবে।
এই ঘোষধ্বনি অঘোষধ্বনি অল্প একটু তোমাকে পড়তে হবে, যে তোমার স্বরতন্ত্রীয় অবস্থান অনুসারে ব্যঞ্জনধ্বনি প্রকারভেদ বলছে, তো এগুলো পড়ে নিতে হবে যে অঘোষধ্বনি কোনগুলো হতে পারে, যেগুলো তোমার ঘর্ষণ পায় না, ক খ, এগুলো পড়তে হবে। এগুলো এমসিকিউর জন্য পড়তে হবে, এগুলো ভেরি ভেরি ইম্পর্টেন্ট, পড়ে নিতে হবে এডমিশনের জন্য। তারপর ঘোষধ্বনি কোনগুলো হতে পারে, এইগুলা সুন্দরভাবে মুখস্থ করে নিবা। এগুলা সুন্দরভাবে তোমাকে কি করতে হবে, মুখস্থ করে নিতে হবে। তারপর এখানে বলছে অল্প প্রাণ কোনগুলো হতে পারে, যেমন ক থেকে শুরু করে তোমার হচ্ছে কি ল, এগুলো সবগুলো থেকে কি অল্প প্রাণ। তারপর কি দেওয়া আছে, মহাপ্রাণ দেওয়া আছে, এটা এমসিকিউর জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ঠিক আছে না, ফর এমসিকিউ। তারপর মহাপ্রাণ কোনগুলো হতে পারে, এগুলো সুন্দরভাবে আমরা মুখস্থ করে নেব। আবার আমরা এতটুকু মুখস্থ করলে তোমার হয়ে যাবে, বই থেকে আমরা এতটুকু মুখস্থ হয়ে যাবে। এগুলো ভাই কিছু পড়ার দরকার নাই, আমরা টাইম ওয়েস্ট করবো না, টাইমটা আমরা ইউজফুল করে নেব, ওয়েস্ট করবো না, করবা না, ঠিক আছে। টাইমটা কখনোই ওয়েস্ট করবো না, কারণ টাইম অনেক অনেক ইম্পর্টেন্ট, ঠিক আছে। তো ওভারঅল তোমার হাবিব ভাইয়া বাংলা দ্বিতীয় পত্রের তোমার অক্ষর পত্রের বই থেকে যতটুকু পড়াই দিল না কেন, অনেক ইম্পর্টেন্ট। তো এডমিশন জন্য এগুলা বেসিক্যালি এগুলো আসেই, আমি নিজে ফেস করে আসছি। তো তুমি সুন্দরভাবে কভার করে নিবা, ঠিক আছে না। আর যদি পারো তাহলে নোট করে নিবা নিজ দায়িত্বে, আর নোটটা সুন্দরভাবে গ্রুপে পোস্ট করে দিবা, ঠিক আছে। তো সবাইকে অনেক অসংখ্য ধন্যবাদ সুন্দরভাবে আমাদের এই প্ল্যাটফর্মে যুক্ত থাকার জন্য এবং সময় দেওয়ার জন্য। তো আজকে ওভারঅল আমরা যতটুকু পড়লাম ততটুকু সুন্দরভাবে করে নিবা এবং তোমার নোটটা আমাদের গ্রুপে সাবমিট করে দিবা, ঠিক আছে। তো আজকে সবাই ভালো থাকো, টাটা, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতু।